বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এই অধ্যায়টি তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি অধ্যায়টিকে 3টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে থাকছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণীবিভাগ। তাহলে চলো আমরা বুঝে নেই বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণীবিভাগ এই পর্বটি। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণীর এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন হয়ে থাকে এইচএসসি পরীক্ষায়। প্রথম প্রশ্নটি থাকে আলোচনামূলক এবং দ্বিতীয় প্রশ্নটি থাকে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশকরণ। আমরা এই পর্বে প্রথম প্রশ্নটি অর্থাৎ আলোচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি প্রশ্ন যেমন, ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝো, কত প্রকার ও কী কী উদাহরণ সে লেখো। অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, বাংলা ভাষার শব্দশ্রেণীকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, উদাহরণসহ আলোচনা করো। পূর্বের প্রথাগত ব্যাকরণে পদ কয় প্রকার ও কী কী এ ধরনের প্রশ্ন হতো, কিন্তু বর্তমানে ক্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী ব্যাকরণিক শব্দশ্রেণী কয় প্রকার ও কী কী এভাবে প্রশ্ন করা হয়। শব্দের ব্যাকরণগত অবস্থান অনুসারে তাদের বিভাজনকে ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। ব্যাকরণিক অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে মোট 8 ভাগে ভাগ করা যায়, যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ ও আবেগ শব্দ। প্রথাগত ব্যাকরণে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া এই 5 প্রকার ছিল, কিন্তু প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী অব্যয়কে ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দে ভাগ করে 8 প্রকারে উন্নীত করা হয়েছে। তাহলে আমরা পর্যায়ক্রমিকভাবে এই শ্রেণীবিভাগটা বুঝে নিই। বিশেষ্য কি? উত্তরে বলা যায়, কোনো ব্যক্তি, স্থান, দ্রব্য সামগ্রী, গুণ বা অবস্থার নাম বিশেষ্য শব্দশ্রেণীর মধ্যে পড়ে। যেমন নজরুল, ঢাকা, বাঘ, সুন্দরবন, দয়া, হাসি ইত্যাদি। এখানে নজরুল ব্যক্তির নাম, ঢাকা স্থানের নাম, বাঘ জন্তুর নাম, সুন্দরবন স্থানের নাম, দয়া গুণবাচক নাম, হাসি একটা অবস্থার নাম। এছাড়া যাতে র এর বা গুলিগুলো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় তাকেও বিশেষ্য বলা হয়। যেমন ঢাকা এর সাথে র যুক্ত করা যায় ঢাকার, নজরুলের সাথে এর যুক্ত হলে হয় নজরুলের, বা বাঘের সাথে গুলো যুক্ত করা যায় বাঘগুলি বা বাঘগুলো প্রভৃতি যুক্ত হয়ে বিশেষ্য পদ গঠিত হতে পারে। এবং যা কর্তা অর্থাৎ উদ্দেশ্য বা কর্ম হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে তাই বিশেষ্য। যেমন নজরুলের বই, এখানে কর্তা নজরুল, কর্ম হলো বই। নজরুল এবং বই দুটোই বিশেষ্য পদ। সর্বনাম বাক্যে বিশেষ্যের অনুরূপ ভূমিকা পালন করে। বিশেষ্যের মতোই কারক ও বচন ভেদে তার রূপের পরিবর্তন হয়। সর্বনাম অনেক ক্ষেত্রে বিশেষ্য, বিশেষ্য গুচ্ছ কিংবা বিশেষ্য স্থানীয় বাক্যাংশের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন বিশেষ্যের পরিবর্তে ডাক্তার অসুস্থ, তিনি রুগী দেখতে আসবেন না। এখানে বাক্যের প্রথম অংশের ডাক্তারকে বাক্যের দ্বিতীয় অংশের তিনি দ্বারা নির্দেশ করা হয়েছে, অর্থাৎ ডাক্তারের পরিবর্তে আমরা তিনি ব্যবহার করছি, এই তিনি হলেন সর্বনাম। কিংবা বিশেষ্য গুচ্ছের পরিবর্তে, যেমন আমাদের কলেজের বিতার্কিকরা ঢাকা গেছে, এখানে আমাদের একটা বিশেষ্য, কলেজের আরেকটা বিশেষ্য, বিতার্কিক
আরেকটা বিশেষ্য। তিনটা বিশেষ্যের গুচ্ছকে বলা হচ্ছে বিশেষ্য গুচ্ছ। এবং বাক্যের দ্বিতীয় অংশে অর্থাৎ পরবর্তী বাক্যে এই বিশেষ্য গুচ্ছের পরিবর্তে ব্যবহার করা হয়েছে তারা। তারা টিভি বিতর্কে অংশ নেবে, অর্থাৎ আমাদের কলেজের বিতার্কিকরা টিভি বিতর্কে অংশ নেবে। অথবা বাক্যাংশের পরিবর্তেও এই সর্বনাম ব্যবহৃত হতে পারে। যেমন লোকটা পালিয়ে যাবে, এ আমি আগেই টের পেয়েছিলাম। এখানে বাক্যের প্রথম অংশে আছে লোকটা পালিয়ে যাবে, একটা বড় বাক্যের অংশ অর্থাৎ বাক্যাংশ, এবং এই অংশের পরিবর্তে বাক্যের পরের অংশে এ ব্যবহার করা হয়েছে। এ আমি আগেই টের পেয়েছিলাম। কোন বিষয়টা আগে টের পেয়েছিলাম? লোকটা পালিয়ে যাবে এই বিষয়টা, অর্থাৎ এ আমি আগেই টের পেয়েছিলাম। আরেকটা বাক্য খেয়াল করো, ওই লোকটাই যে যত নষ্টের গোড়া তা কারো বুঝতে বাকি ছিল না। এখানে তা দ্বারা নির্দেশ করা হচ্ছে এই বাক্যাংশটুকুকে, ওই লোকটাই যে যত নষ্টের গোড়া। তা তা কি? লোকটা যে নষ্টের গোড়া তা কারো বুঝতে বাকি ছিল না। তাহলে বোঝা গেল বাক্যাংশের পরিবর্তেও সর্বনাম ব্যবহৃত হতে পারে। বিশেষণ হচ্ছে সেই শব্দশ্রেণী যা অন্য শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে শব্দটিকে বিশেষিত করে। বিশেষণ যখন কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন বিশেষ্য শব্দের অর্থ বিশদ হয়। যেমন সাদা বাড়ি, এখানে বাড়ি বিশেষ্য এবং বিশেষ্যকে বিশেষিত করছে সাদা এই শব্দটি, অর্থাৎ বাড়িটি সাদা। সুন্দর বাগান, এখানে সুন্দর শব্দ দ্বারা বাগানকে বিশেষিত করা হচ্ছে এবং বাগানের গুণ প্রকাশ পাচ্ছে এবং বাগানটি বিশদ হচ্ছে। কিংবা চটপটে ছেলে, এখানে ছেলেটির বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে চটপটে শব্দ দ্বারা এবং ছেলেটির গুণ বিশদ হচ্ছে। অর্থাৎ সাদা, সুন্দর, চটপটে এগুলো বিশেষ্যকে বিশেষিত করে, তাই এরা বিশেষণ। আবার বিশেষণ যখন কোনো কিছুর পরিমাণ, সংখ্যা, সম্বন্ধ ইত্যাদি প্রকাশ করে তখন শব্দের অর্থ সীমিত হয়ে যায়। যেমন একটি বই বলে বইয়ের সংখ্যা সীমিত হয়ে গেল, সুনির্দিষ্ট হয়ে গেল। কিংবা প্রথম পুরস্কার, আমার বাড়ি, এই প্রথম দ্বারা পুরস্কারটি সীমিত হয়ে গেল, নির্দেশ করল প্রথম পুরস্কারটিকে। কিংবা আমার বাড়ি, আমার দ্বারা আমার সাথে বাড়ির সম্বন্ধ স্থাপিত হলো এবং অর্থ সীমিত হয়ে গেল। এভাবে এখানে একটি, প্রথম এবং আমার বিশেষণকে নির্দেশ করছে। যে শব্দশ্রেণী বাক্যে কাল, প্রকার, পক্ষ ইত্যাদি বিভক্তি প্রয়োজন মতো গ্রহণ করে কিংবা বাক্যের বিধেয় অংশ গঠন করে এবং কোনো কিছু করা, থাকা, ঘটা, হওয়া, অনুভব করা কিংবা না করা, না হওয়া, না ঘটা ইত্যাদি কাজের সংগঠন বোঝায় তাই ক্রিয়া। যেমন বাক্যে বর্তমানকালের বিভক্তি গ্রহণ করেছে যাচ্ছে এই ক্রিয়াপদটি, ভবিষ্যৎকালের বিভক্তি গ্রহণ করেছে হবে এই ক্রিয়াপদটি। কিংবা বাক্যের বিধেয় অংশ গঠন করতে পারে, যেমন আমি ভাত খাই, এখানে আমি উদ্দেশ্য এবং ভাত খাই বিধেয় অংশ এবং বিধেয় অংশে আছে খাই, অর্থাৎ ক্রিয়া বাক্যের বিধেয় অংশ গঠন করল। এবং কোনো কিছু করা, থাকা, ঘটা, হওয়া, অনুভব করা, যেমন শুনবো কোনো কিছু করা কিংবা শুনবো না কোনো কিছু না করা, তেমনিভাবে হলো কিংবা হলো না এগুলো করা বা না করা বুঝালে তাকে আমরা বলবো ক্রিয়াপদ। ক্রিয়াবিশেষণ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে থাকে, অর্থাৎ বিশেষণ যেমন বিশেষ্যকে বিশেষিত করে তেমনি ক্রিয়াবিশেষণ ক্রিয়াকে বিশেষিত করে। এটি ক্রিয়ার গুণ, প্রকৃতি, বৈশিষ্ট্য ও অর্থপ্রকাশক শব্দ হিসেবে কাজ করে এবং ক্রিয়ার সময়, স্থান, প্রকার, উৎস, তীব্রতা, উপকরণ ইত্যাদি প্রকৃতিগত অবস্থার অর্থগত ধারণা দেয়। যেমন ট্রেন দ্রুত চলতে লাগলো,
কিংবা কারা যেন গুনগুনিয়ে গান গাচ্ছিল। এখানে দ্রুত এই শব্দটি চলতে লাগলো ক্রিয়াপদকে বিশেষিত করেছে, অতএব দ্রুত এখানে ক্রিয়া বিশেষণ। আমরা যদি প্রশ্ন করি যে ট্রেন কিভাবে চলতে লাগলো, উত্তর পাওয়া যাবে দ্রুত, অর্থাৎ ক্রিয়াপদকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই ক্রিয়া বিশেষণ। আবার কারা যেন গুনগুনিয়ে গান গাচ্ছিল, এখানে গান গাচ্ছিল ক্রিয়াপদ, একে যদি প্রশ্ন করা হয় কিভাবে গান গাচ্ছিল, উত্তর পাওয়া যায় গুনগুনিয়ে, তাহলে এখানে গুনগুনিয়ে ক্রিয়া বিশেষণ। যোজক একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের কিংবা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন বা পৃথককরণ অথবা সংকোচন ঘটায়। যেমন এতগুলো বই আর এতগুলো খাতা ওই ব্যাগে ধরবে। এখানে আর এই শব্দটি দ্বারা বাক্যের দুইটি অংশের সংযোজন ঘটানো হলো, তাহলে এখানে আরকে আমরা বলবো যোজক। তেমনিভাবে ফুলদানিটা ভালো করে ধরো নইলে পড়ে যাবে। এখানে নইলে শব্দ দ্বারা বাক্যের দুইটি অংশের মধ্যে বিয়োজন বা পৃথককরণ দেখানো হয়েছে। ফুলদানিটা ধরো নইলে, অর্থাৎ না ধরলে পড়ে যাবে, এখানে বিয়োজন ঘটেছে নইলে শব্দ দ্বারা। তাহলে আর নইলে এ দুটোকে আমরা বলতে পারি যোজক। অনুসর্গ এক ধরনের সহায়ক শব্দ যা বাক্যে অন্য কোনো পদের পরে বসে পদটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে কিংবা বিভক্তির মতো কাজ করে। যেমন চামচ দিয়ে চিনিটা গুলে নাও, এই বাক্যে দিয়ে শব্দটি চামচ শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করেছে। তদ্রূপ বোনের জন্যে এই শাড়িটা কিনেছি, এখানে চামচ এর পরে দিয়ে অনুসর্গের কাজ করেছে এবং বোনের জন্যে, বোনের পরে জন্যে এই শব্দটা অনুসর্গের কাজ করেছে। তাহলে আমরা দিয়ে, জন্যে এগুলোকে বলবো অনুসর্গ। মনের ভাব বা আবেগকে প্রকাশ করা হয়। এ ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সম্পর্কিত না হয়ে আলগা বা স্বাধীনভাবে বাক্যে বসে। যেমন বাহ, সে তো আজ ভালোই খেলছে, এখানে বাহ এই শব্দটি দ্বারা মনের উচ্ছ্বসিত আবেগ প্রকাশ পেয়েছে। কিংবা আরে, তুমি আবার কখন এলে, এই আরে শব্দটি দ্বারাও মনের একটি অবস্থার প্রকাশ হয়েছে। তাই আমরা বাহ এবং আরে এই দুই শব্দটিকে বলবো আবেগ শব্দ। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, এই ছিল বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণীবিভাগ সম্পর্কিত প্রথম পর্বের ক্লাস। তোমরা সুস্থ ও নিরাপদে থেকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো।